নমস্কার। কেরালায় যারা 2025-এ মেডিকেল বা এই ধরনের অন্যান্য কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য আজকের আলোচনা। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ একটু জটিল মনে হতে পারে। আমরা আজ কমিশনার ফর এন্ট্রেন্স এক্সামিনেশনস সিই কেরালার যে অফিসিয়াল প্রসপেক্টাস আছে তাদের ফি স্ট্রাকচার, কাউন্সেলিংয়ের নিয়মকানুন এগুলো একটু ঘেঁটে দেখব। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে নিট ইউজি স্কোরের ভিত্তিতে যে ভর্তিগুলো হয়, যেমন এমবিবিএস, বিডিএস বা আয়ুষ কোর্স, সেগুলোর যোগ্যতা কি লাগে, ভালো কলেজ কোনগুলো, খরচ কেমন, আর সিই কেরালার মাধ্যমে আবেদনের পুরো সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে সেটা সহজ করে বোঝায়। চলুন শুরু করা যাক। প্রথমেই বলুন তো, কেরালায় এই পুরো ভর্তির ব্যাপারটা দেখে কারা, কোন সংস্থা? হ্যাঁ, পুরো দায়িত্বটা হচ্ছে কমিশনার ফর এন্ট্রেন্স এক্সামিনেশনস বা সংক্ষেপে সিইই কেরালার। একদম অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সিট অ্যালটমেন্ট পর্যন্ত সবকিছুই ওদের ওয়েবসাইট www.cee.kerala.gov.in এইটার মাধ্যমে হয়। আচ্ছা, তো এই ওয়েবসাইটটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য খুবই জরুরি। বুঝলাম। আচ্ছা, কোন কোন কোর্সের জন্য এই প্রক্রিয়াটা? শুধু কি এমবিবিএস? না, শুধু এমবিবিএস নয়, এর মধ্যে এমবিবিএস পড়ছে, বিডিএস আছে, পিনে আয়ুর্বেদ বিএএমএস, হোমিওপ্যাথি বা বিএইচএমএস, সিদ্ধা বিএসএমএস, ইউনানি বা বিইউএমএস। এই মেডিকেল আর আয়ুষ কোর্সগুলো তো আছেই, ওহ, সাথে কিন্তু এগ্রিকালচার, ফরেস্ট্রি, ভেটেনারি, ফিশারিজ এই সব কোর্সের ভর্তির জন্য নিট ইউজি 2025 এর স্কোরটাই এখন বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা ফার্মেসি এগুলোর জন্য নিয়ম আলাদা, অন্য পরীক্ষা বা যোগ্যতা লাগে, সেগুলো এই নিটের আওতায় নয়। বেশ, এবার একটা খুব জরুরি প্রশ্ন, যোগ্যতা। কারা আবেদন করতে পারে? বিশেষ করে ধরুন কেরালার বাইরের ছাত্রছাত্রীরা, তাদের জন্য কি সুযোগ আছে? দেখুন, মূল ব্যাপারটা হচ্ছে আবেদনকারীকে কেরালীয় বা কেরালাইট হতে হবে। এটার আবার কয়েকটা শর্ত আছে, যেমন ধরুন কেরালায় জন্ম হতে হবে, বা বাবা মা কেরালার পার্মানেন্ট রেসিডেন্ট, কিংবা একটা নির্দিষ্ট সময়ে ধরুন ক্লাস 8 থেকে 12 পর্যন্ত কেরালায় পড়াশোনা করেছেন, এই রকম। নেই বললেই চলে। মূলত সেলফ ফাইন্যান্সিং কলেজগুলোতে কিছু ম্যানেজমেন্ট বা এনআরআই কোটায় সুযোগ থাকতে পারে। তার সরকারি কলেজে বাইরের রাজ্যের পড়ুয়াদের চান্স পাওয়াটা বেশ টাফ। হ্যাঁ, আর একাডেমিক দিকটা যদি দেখেন, এমবিবিএস বা বিডিএস এর জন্য হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশে পাশ তো করতেই হবে, সাথে পিসিবি মিলিয়ে মিনিমাম 50% নম্বর চাই, আর অবশ্যই নিট ইউজি পাশ করতে হবে নির্দিষ্ট পার্সেন্টাইল নিয়ে। আর আয়ুষ কোর্সগুলোর জন্য? ওগুলোর জন্য নিয়মটা প্রায় একই রকম, তবে বিএসএমএস এর জন্য একটা অতিরিক্ত শর্ত আছে। ক্লাস 10 বা 12-এ তামিল ভাষা থাকতে হবে, না হলে ফার্স্ট ইয়ারে পড়তে হয়। বুঝেছি। আচ্ছা, এই যে আবেদনের কথা বললেন, প্রক্রিয়াটা ঠিক কেমন? কি কি করতে হয়? পুরোটাই অনলাইনে? হ্যাঁ, একদম, পুরো সিস্টেমটাই অনলাইন। এটাকে ওরা বলে সেন্ট্রালাইজড অ্যালটমেন্ট প্রসেস বা ক্যাপ। সিইই ওয়েবসাইটে গিয়ে করতে হয়। মোট 5টা প্রধান ধাপ আছে। কি কি ধাপ? প্রথমত রেজিস্ট্রেশন, একটা অ্যাপ্লিকেশন নম্বর আর পাসওয়ার্ড তৈরি করতে হবে। দ্বিতীয়ত ফর্ম ফিল আপ, আপনার সব ডিটেলস দিতে হবে। তৃতীয় ধাপে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এটা অনলাইন বা ই চালান দিয়ে করা যায়। আচ্ছা। চতুর্থ ধাপটা খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করা, যেমন ছবি, সই, বার্থ সার্টিফিকেট, নেটিভিটি প্রুফ, মার্কশিট, যদি রিজার্ভেশন থাকে তার সার্টিফিকেট, এসব। আর শেষে ফর্ম সাবমিট করার পর একটা কনফার্মেশন পেজ আসবে, সেটার প্রিন্ট আউট নিয়ে রাখাটা মাস্ট। এই ডকুমেন্ট আপলোডের বিষয়টা মনে হচ্ছে খুব সাবধানে করতে হবে। একদম, কোনো ভুল হলে বা ডকুমেন্ট ঠিক না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিলও হয়ে যেতে পারে। ঠিক। এবার একটু কলেজ আর সিট সংখ্যা নিয়ে কথা বলি। কেরালায় সরকারি আর প্রাইভেট ভালো মেডিকেল কলেজ কোনগুলো? কেমন সিট থাকে? কেরালায় সরকারি মেডিকেল কলেজ আছে মোটামুটি 12টার মতো, আর প্রাইভেট আছে প্রায় 19টা। সরকারিগুলোর মধ্যে যেমন ধরুন তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ, কোজিকোড, কোট্টায়াম, এগুলো খুব নামকরা। তিরুবনন্তপুরম আর কোজিকোড়ে 250টা করে সিট, কোট্টায়ামে 175টা। বাহ, সিট সংখ্যা তো বেশ ভালো সরকারিগুলোতে। হ্যাঁ, আর প্রাইভেটের মধ্যে যেমন ধরুন কেএমসিটি মেডিকেল কলেজ, ওদের 250টা সিট আছে। মালাবার মেডিকেল কলেজ 200 সিট, জুবলি মিশন 100 সিট, এরকম আরও অনেক আছে।
এছাড়া ভালো সরকারি ডেন্টাল কলেজ বা আয়ুর্বেদ কলেজও কিন্তু আছে। বোঝা গেল। এবার আসি খরচের কথায়। এটা তো একটা বিরাট ফ্যাক্টর। সরকারি আর প্রাইভেট কলেজে এমবিবিএস বা ধরুন বেমস পড়তে বছরে কেমন খরচ হতে পারে? খরচের তফাৎটা মানে আকাশ আর পাতাল। সরকারি মেডিকেল কলেজে যদি সাধারণ সিটে চান্স পান তাহলে টিউশন ফি বছরে মাত্র 26,000 টাকার মতো। খুবই কম। হ্যাঁ, কিন্তু অন্যদিকে প্রাইভেট কলেজে মানে সেলফ ফাইন্যান্সিং কলেজে সাধারণ সিটের জন্যই বছরে 6.5 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকা বা তারও বেশি লেগে যেতে পারে। বাপরে। আর যদি এনআরআই কোটা হয় তাহলে তো বছরে প্রায় 20 লক্ষ টাকা। ওহ, আর আয়ুষ কোর্স যেমন বিএএমএস? সরকারি কলেজে বিএএমএস এর ফি অনেক কম, বছরে 12 থেকে 17,000 টাকার মধ্যে, কিন্তু প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় বিএএমএস পড়তে গেলে বছরে প্রায় 2 লক্ষ টাকা বা তারও বেশি লেগে যায়। সুতরাং খরচের এই পার্থক্যটা কিন্তু ভর্তির সিদ্ধান্তে বিরাট প্রভাব ফেলে। সত্যিই বিরাট পার্থক্য। আচ্ছা, এই যে কাউন্সেলিং আর সিট অ্যালটমেন্টের কথা বলছিলেন, সেটা কিভাবে হয়? ধরুন একজন নিটে ভালো র্যাঙ্ক করল, তারপরের স্টেপটা কি? নিট ইউজি র্যাঙ্কের ভিত্তিতেই পুরোটা হয়। সিইই পোর্টালে অনলাইন অপশন রেজিস্ট্রেশন করতে হয়, মানে প্রার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স আর কলেজের একটা লিস্ট বানিয়ে জমা দেয়, প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে। আচ্ছা, মানে চয়েস ফিলিং। হ্যাঁ, চয়েস ফিলিং। এরপর সিইই র্যাঙ্ক, প্রার্থীর দেওয়া অপশন আর রাজ্যের যে রিজার্ভেশন পলিসি আছে মানে এসসি, এসটি, এসসিবিসি, ইডব্লিউএস ইত্যাদি, সেগুলো মিলিয়ে সিট অ্যালট করে। এই অ্যালটমেন্টটা কয়েকটা রাউন্ডে হয়। পরের রাউন্ডে যেতে হলে? পরের রাউন্ডে অংশ নিতে গেলে বা আগের রাউন্ডের অ্যালটমেন্ট ধরে রাখতে গেলে অনলাইন অপশন কনফার্মেশন করতে হয়। এটা খুব জরুরি। আর যদি কেউ অ্যালটেড সিটে ভর্তি না হয়? এটা একটা মারাত্মক বিষয়। যদি কেউ কোনো রাউন্ডে সিট পেয়েও নির্দিষ্ট টাইমের মধ্যে ভর্তি না হয় তাহলে শুধু ওই সিটটা ক্যান্সেল হয় তাই নয়, ওই নির্দিষ্ট স্ট্রিমের, ধরুন এমবিবিএস এর বাকি যত অপশন সে দিয়েছিল সেগুলোও পরের রাউন্ডগুলোর জন্য বাতিল হয়ে যায়। বলেন কি, তার মানে সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। একদম, অপশন দেওয়ার সময়ও আবার সিট পাওয়ার পর ভর্তি হওয়ার সময়ও খুব সতর্ক থাকতে হয়। বুঝলাম। আচ্ছা, এই যে সংরক্ষণের কথা বললেন, ওটা একটু বুঝিয়ে বলবেন? মানে কেরালা স্টেট কোটায় কিভাবে ভাগ হয়? স্টেট কোটার যে সিটগুলো তার মধ্যে মোটামুটি 50% হচ্ছে স্টেট মেরিট বা এসএম, মানে জেনারেল ক্যাটেগরি, বাকি 50% রিজার্ভড। কি রকম রিজার্ভেশন? তার মধ্যে 10% থাকে ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস এর জন্য, 30% হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এসইবিসি। এর মধ্যে আবার বিভিন্ন কমিউনিটির জন্য আলাদা ভাগ আছে। 8% শিডিউলড কাস্ট বা এসসি আর 2% শিডিউলড ট্রাইব বা এসটিদের জন্য। আচ্ছা। এগুলো ছাড়াও কিছু স্পেশাল রিজার্ভেশনস আছে, যেমন ফিজিক্যালি ডিসেবলড, পিডি কোটা, এক্স সার্ভিসম্যানদের সন্তানদের জন্য এক্সএস, এনসিসি, স্পোর্টস কোটা ইত্যাদি। আর প্রাইভেট কলেজগুলোতে তো এনআরআই কোটাও একটা বড় অংশ। বেশ গুছিয়ে বললেন। আচ্ছা, সম্প্রতি মেডিকেল ভর্তি নিয়ে কোনো খবর বা আপডেট আছে কি, যা পরীক্ষার্থীদের একটু জেনে রাখা দরকার? হ্যাঁ, কয়েকটা বিষয় আছে। যেমন সুপ্রিম কোর্টের একটা রায়ের পর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য নিট ইউজি 2025 নিয়ে কিছু নতুন গাইডলাইন এসেছে। ওহ। এছাড়া কিছুদিন আগে নিট পিজি পরীক্ষার সেন্টার অ্যালটমেন্ট নিয়ে কিছু বিতর্ক হয়েছিল। আর মধ্যপ্রদেশে নিট রেজাল্ট নিয়ে কিছু ছাত্রদের সমস্যা ছিল, সেগুলোর সমাধান হয়েছে বলেও খবর আছে। এই আপডেটগুলো ফলো রাখা ভালো। একদম। তাহলে আজকের আলোচনা থেকে কেরালা মেডিকেল ভর্তির একটা বেশ পরিষ্কার ছবি পেলাম আমরা। মানে নিট স্কোরের গুরুত্ব কতটা, সিইই কেরালা কিভাবে পুরোটা কন্ট্রোল করছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সরকারি প্রাইভেট কলেজের খরচের এনর্ম পার্থক্য, রিজার্ভেশন সিস্টেম, আর অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন আর কাউন্সেলিং প্রসেসটা কতটা সতর্কভাবে করতে হয়, এই সব কিছুই। হ্যাঁ, তবে শেষ করার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট যোগ করতে চাই। হুম। অনেক সময় ছাত্রছাত্রী বা অভিভাবকরা শুধু র্যাঙ্ক আর কলেজের ফিস দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ঠিক। কিন্তু আমার মনে হয় কলেজের সাথে যে টিচিং হসপিটালটা আছে তার মান কেমন, সেখানে পেশেন্ট লোড কেমন, মানে হাতে কলমে শেখার সুযোগ বা ক্লিনিক্যাল এক্সপোজার কতটা পাওয়া যাবে, রিসার্চের সুযোগ আছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু দেখা খুব দরকার। কারণ এগুলো ভবিষ্যতের ডাক্তার হওয়ার জন্য মানে লং টার্মে খুব গুরুত্বপূর্ণ।
শুধু নম্বর বা টাকা দিয়ে তো পুরো ছবিটা বোঝা যায় না, তাই না? খুবই মূল্যবান একটা পয়েন্ট, একদম ঠিক বলেছেন। শুধু র্যাঙ্ক বা ফি নয়, কলেজের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ, হাতে কলমে কাজের সুযোগ, এগুলোও দেখা উচিত। এই ভাবনাটা সঙ্গে নিয়েই আজকের মতো কেরালায় মেডিকেল ভর্তি নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।